স্বাগত এশিয়ান দেশ সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি মিতা মৌসুমী। চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। খাগড়াছড়ির দীঘিনালায় মোহাম্মদ মামুন নামে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় পাহাড়ি বাঙালিদের মধ্যে সংঘর্ষে ৩ জন নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরও ২০ জন। নিহতরা হলেন ধনরঞ্জন চাকমা, রুবেল ত্রিপুরা এবং জুরান চাকমা। পুলিশ জানায় ধনরঞ্জন চাকমা বৃহস্পতিবার দীঘিনালায় গুলিবিদ্ধ হয়ে মারা যান, আর রুবেল ত্রিপুরা এবং জুরান চাকমা নারায়ণখাইয়া এলাকায় গুলিতে নিহত হন। বৃহস্পতিবার দীঘিনালায় পাহাড়ি বাঙালির সংঘর্ষের জের ধরে সন্ধ্যার পর থেকে দীঘিনালা, পাঁচছড়ি সহ জেলার বিভিন্ন স্থানে উত্তেজনা ছড়িয়ে পড়ে। রাস্তায় অবরোধ করা হয়। পাঁচছড়িতে ফায়ার সার্ভিস স্টেশনে হামলা এবং ভাঙচুর করা হয়। জেলা প্রশাসক মোহাম্মদ শহীদুজ্জামান জানান, পরিস্থিতি শান্ত করতে এলাকায় সেনাবাহিনী এবং বিজিবির সদস্য মোতায়েন করা হয়েছে। এদিকে রাঙামাটিতে পাহাড়ি বাঙালি সংঘর্ষের ঘটনায় পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। ওইটাকে যখন আনতে যায় আমাদের এখানে মানে এসে বিরাজ করছে আর কি। 12 জনের মধ্যে চিকিৎসা নিয়েছিল, এর মধ্যে 3 জন এখানে এসে মারা গেছেন। বর্তমানে 9 জন চিকিৎসাধীন আছেন, আর 4 জনকে রেফার করা হয়েছিল, ওনার চিরঙে আছেন। যারা এখন বর্তমানে চিকিৎসাধীন এদের মোটামুটি স্টেবল। বিভিন্ন জায়গায় হয়তো বা হাড্ডিবাটি ভাঙা টাঙা, আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছি, চিকিৎসাও দিয়েছি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ ওরফে শামীম মোল্লা হত্যার ঘটনায় মামলা করেছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। ভোরে আশুলিয়া থানায় মামলাটি নথিভুক্ত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার ওসি। এর আগে বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার সুদীপ্ত শাহিন এ বিষয়ে থানায় অভিযোগ দায়ের করেন। সেখানে অব্যাহতি পাওয়া সমন্বয়ক লাবিব সহ সদ্য সাময়িক বহিষ্কার হওয়া 8 শিক্ষার্থীর নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা 20 থেকে 25 জনকে আসামি করা হয়েছে। এর আগে গত বুধবার সন্ধ্যায় শামীমকে বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক গেটে দেখতে পেয়ে মারধর করে কয়েকজন শিক্ষার্থী। পরে সাভার গণস্বাস্থ্য হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। শরীয়তপুরে জাজিরায় ছেলের হাতে বৃদ্ধ পিতার মৃত্যু হয়েছে। পারিবারিক সূত্র মতে জমি লিখে না দেওয়ার কারণে ছেলে ফারুক বাড়িতে ক্ষিপ্ত হয়ে তার সাথে থাকা ছুরি দিয়ে পিতা হানিফ মোল্লাকে আঘাত করে। পরে হানিফ মোল্লা মাটিতে পড়ে গেলে পাশে থাকা লাঠি দিয়েও এলোপাতাড়ি মারতে থাকে ছেলে। বাঁচাতে আসলে মা এবং বোনকেও আঘাত করে ফারুক। পরে এলাকাবাসী গুরুতর আহত অবস্থায় 3 জনকে উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে আনা হলে চিকিৎসাধীন অবস্থায় আজ দুপুরে হানিফ মোল্লা মৃত্যুবরণ করেন। টাঙ্গাইলের ধনবাড়িতে ট্রাকের ধাক্কায় ব্যাটারি চালিত অটোরিকশার 2 যাত্রী নিহত হয়েছেন। সকালে উপজেলার ধোপাখালীর বাঘিল এলাকায় দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ধনবাড়ি উপজেলার যদুনাথপুর ইউনিয়নের জাগিরা চালা গ্রামের আব্দুর রহমানের ছেলে আবু রায়হান এবং উখারিয়া বাড়ি গ্রামের মোফাজ্জল হোসেন। এই ঘটনায় 2 জন আহত হয়। ধনবাড়ি থানার ওসি ইদ্রিস আলী বলেন, ট্রাকটি আটক করে থানায় আনা হয়েছে। ঘটনার পর চালক পালিয়ে যায়। চট্টগ্রামের লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় নাজিম উদ্দিন নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছে আরও একজন। রাতে উপজেলার রাজঘাটা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় অজ্ঞাত একটি গাড়ি 2 মোটরসাইকেল আরোহীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নাজিম উদ্দিন মারা যায়। পরে 1 ঘন্টার পর ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে। মেহেরপুরে যৌথ বাহিনী অভিযান চালিয়ে আমদানি নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিল পাচারের সময় এরশাদ আলী এবং আবুল কালাম আজাদ নামের 2 মাদক ব্যবসায়ীকে আটক করেছে। সকালে অভিযান পরিচালনা করা হয়। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে 100 বোতল ফেন্সিডিল এবং একটি সিএনজি। জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আবুল হাশেম জানিয়েছেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা শেষে তাদের কারাগারে পাঠানো হবে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে চাঁদাবাজি এবং জবরদখল সহ ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাঙচুরের অভিযোগে রিপন এবং খোকন নামের 2 জনকে গ্রেপ্তার করে রূপগঞ্জ থানায় সোপর্দ করেছে সেনাবাহিনী। রূপগঞ্জ থানায় এ বিষয়ে পৃথক অভিযোগ করেছেন ভুক্তভোগী। রূপগঞ্জ থানা তদন্ত ওসি জুবায়ের হোসেন বলেন, মুজিবুর রহমান নামের এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে সেনাবাহিনীর অভিযানে আটক করার পর এসবি খোকন এবং রিপন নামের 2 জনকে থানা হেফাজতে রাখা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
কুমিল্লা ১৪গ্রাম উপজেলার গুণবতী ইউনিয়নের গুণবতী বাজার থেকে পরিকোট গ্রাম পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার রাস্তার অবস্থা খুবই ভয়াবহ। কিছু দূর পরপর রাস্তার মধ্যে বড় ধরনের গর্ত সৃষ্টি হয়েছে। ভয়াবহ বন্যা চলে যাওয়ার পর রাস্তার অবস্থা আরও ভয়াবহ হয়েছে। যান চলাচল থেকে শুরু করে সাধারণ মানুষের চলাচলও দুরূহ হয়ে পড়েছে। গুণবতী ইউনিয়নে ১০পাহা পরিকোট ডাকাতিয়া নদীর পার, খাইয়াজলা হুগলি দিঘির পার হতে শুরু করে প্রায় ৭ গ্রামের মানুষ এই রাস্তা দিয়ে চলাচল করে। তাই দ্রুত রাস্তাটি সংস্কারের দাবি তাদের। প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের চাহিদার কথা বিবেচনা করে ভোকাবুলারি ফর ক্লাস নামে একটি বই সম্পাদনা করেছেন কৃষ্ণকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শরীফুল ইসলাম। নিজ উদ্যোগে বইটি বিনামূল্যে শতাধিক ছেলে মেয়েদের মাঝে বিতরণ করেন তিনি। ভবিষ্যতে পৃষ্ঠপোষকতা পেলে উপজেলাব্যাপী বইটি বিনামূল্যে বিতরণ করার আশা ব্যক্ত করেন তিনি। বইটিতে ১১০০+ শব্দার্থ রয়েছে, যা কোমলমতি শিক্ষার্থীদের অনেক উপকারে আসবে বলে মনে করেন এই শিক্ষক। কোমলমতি শিক্ষার্থীদের কথা বিবেচনা করে বইটি লেখা হয়েছে। বইটিতে প্রথম থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের ইংরেজি বইয়ের যে শব্দার্থগুলো একসঙ্গে করে বই আকারে লেখা হয়েছে। আজ আমার বিদ্যালয়ের শিক্ষার্থীদের এটা বিনামূল্যে বিতরণ করেছি। আমার আরেকটি বই লেখা হচ্ছে শিক্ষার্থীর জন্য, সহজ পদ্ধতির জ্যামিতি। এটাও চেষ্টা করব শিক্ষার্থীদের বিনামূল্যে বিতরণের জন্য। বিনামূল্যে আমি এই বইটা পেয়ে শব্দার্থ শিখতে পারবো। স্যারকে অনেক ধন্যবাদ। প্রধান শিক্ষকের কাছ থেকে বই পেয়ে আমরা অনেক খুশি। স্যারকে অনেক ধন্যবাদ। নোয়াখালীতে মুক্তিযোদ্ধা এবং শিক্ষকের জমি দখল সহ হত্যার হুমকির অভিযোগ উঠেছে স্থানীয় উত্তম কুমারের বিরুদ্ধে। তিনি নোয়াখালী কবিরহাটে মুক্তিযোদ্ধা এবং সাবেক সেনাবাহিনী ক্যাপ্টেন আবুল হোসেনের সন্তান হুমায়ুন কবির এবং শিক্ষক সালাউদ্দিনের সন্তানের খরিদকৃত জমি আওয়ামী লীগ রাজনৈতিক প্রভাব খাটিয়ে দখল করেন এবং সড়ক বিভাগের মালিকেও জমিন খতিয়ানের মাধ্যমে জমি ক্রয় করেন। এছাড়া স্থানীয় বাসাবাড়ির পাশে এলপিজি গ্যাস পাম্প সহ ব্লক ইটের ফ্যাক্টরি চালু করে পরিবেশের ক্ষয়ক্ষতি করছেন। বর্তমানে তার বিরুদ্ধে হিন্দু, সংখ্যালঘু এবং রাজনৈতিক প্রভাব খাটিয়ে প্রতিনিয়ত হত্যার হুমকি সহ বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার ভয়ভীতি দেখানোর অভিযোগে পরিবারটি নিরাপত্তাহীনতায় প্রশাসনের কাছে নিরাপত্তা সহ সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন। দেখে জোর করে আমাদের জায়গাটা দখল করে ফেলছে। এখন পট পরিবর্তনের পরে আমরা আমাদের জায়গাটা কাগজ হিসেবে মূল জায়গাটা আমরা যখন গিরট দিয়েছি, আমাদের জায়গাটা আমাদের নিয়ন্ত্রণ নিয়েছি, এখনো উনি প্রভাব খাটিয়ে আমাদের জায়গাটা আমাদের থেকে ছিনিয়ে নেওয়ার জন্য বিভিন্নভাবে বিভিন্ন এই প্রভাবশালী ব্যক্তিদের মাধ্যমে আমাদেরকে হেনস্থা স্বীকার করতেছে। আমি দুই পক্ষের সাথে কথা বলেছি এবং আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে আমি ওদের দুই পক্ষকে যেন তারা শান্তি শৃঙ্খলা বজায় রাখে এই সংক্রান্তে তাদেরকে আমি পরামর্শ দিয়েছি এবং তারা আমার সাথে সম্মত হয়েছে যে তারা পূর্বপক্ষ এটা কাগজপত্রের বিষয়, কোর্ট কাছারির বিষয় বা সামাজিকভাবে তারা এটা সমাধান করবে বলে আমাকে আশ্বস্ত করেছেন এবং এটা প্রক্রিয়াধীন আমি যতটুকু জানি এবং ওই পক্ষে এখনো আমি শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য আহ্বান করছি। আপাতত টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ফতেপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে গণতান্ত্রিক বাংলাদেশ করার লক্ষ্যে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ফতেপুর বাজারে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফতেপুর ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট শহীদুর রহমান মৃধা এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক এবং সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী। এই সময় আরও উপস্থিত ছিলেন মির্জাপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আব্দুর রউফ, সাধারণ সম্পাদক খন্দকার সালাউদ্দিন আরিফ সহ বিএনপির অন্যান্য সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। সাতক্ষীরায় বেতনা নদীর ভাঙন কবলিত বেড়িবাঁধ মেরামত করা সম্ভব না হয় ভাঙন পয়েন্ট দিয়ে পানি ঢোকা অব্যাহত রয়েছে। সাতক্ষীরা সদর এবং তালা উপজেলার 3টি ইউনিয়নের প্রায় 40টির অধিক গ্রাম প্লাবিত হয়েছে। এতে করে পানিবন্দী হয়ে পড়েছে লক্ষাধিক মানুষ। ভেসে গেছে 6000 মৎস্য ঘের এবং 1500 পুকুর। তলিয়ে গেছে কয়েকশো বিঘা জমির আমন ক্ষেত। সাতক্ষীরা থেকে মনিরুজ্জামান তুহিনের পাঠানোর প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছেন আরফ ইসলাম হিমু। টানা বৃষ্টি ও জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় সাতক্ষীরার বেতনা নদীর প্রায় 30 ফুট বেড়িবাঁধ ভেঙে 3টি ইউনিয়নের 40টি গ্রাম প্লাবিত হয়েছে।
ভেঙে গেছে ৬,০০০-এর বেশি মৎস্যঘের, ৪,০০০-এর বেশি পুকুর, কাঁচা বাড়িঘর, আবাদি জমির ফসলসহ নিম্নাঞ্চলের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে হতাশায় পড়েছেন হাজারো কৃষক। দুর্বিষহ জীবন পার করছেন তারা। পানি উঠে গেছে, আমরা এখন জলবদ্ধ হয়ে আছি। এখন চুলোয় পানি উঠতেছে, রান্না করে খাতে পারতেছি নে। ছেলে মেয়ে সব অসুস্থ হয়ে পড়েছে, পেট লেপ দিছে, বমি, জ্বর। রান্না বান্নার সমস্যা, যে কাটেনি জ্বালাবো, সে কাঠ আনার জন্য সমস্যা, মানে বাজার ঘাট করতে যাবে সমস্যা, মনে করেন পায়ে সব চুলকানিও বেঁধে দিতে মানুষের। বাচ্চা কাছে নামানি দিতিস না নিছি, ছাগল গরু দুটা আছে নেই, হাঁস মুরগি দুটা আছে নেই, তাও ছেড়ে দেওয়া যাচ্ছে না পানির জ্বালায়। আর এখনো যদি এই অবদার বাঁধ, এই বাঁধ যদি এখনই বাঁধা না হয়, তাহলে আজ একদিনের ভিতরে আর যা ছিল যে সমস্ত এলাকা নতুন করে প্লাবিত হবে, তা আরো ধ্বংস হয়ে যাবে। ডিসি মহোদয় এবং টিওনো মহোদয় এবং অবদা যারা প্রশাসনিক আছে কর্মকর্তা, তাদেরকে আমি অনুরোধ করতেছি এখনই আমাদের জন্য এই ভারী বার্তা আজকের মধ্যে যেন আমাদের বাধা চেষ্টা করে। এদিকে দ্রুত বেড়িবাঁধ মেরামতের কাজ শুরু হবে বলে জানান উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড। ভাঙ্গার মেরামত প্রস্তুতি হিসেবে আমরা বাঁশ, বল্লি, জিওরোল স্টক করেছি এবং এই মুহূর্তে বৃষ্টি এবং কিছু প্রতিকূল পরিবেশের কারণে এখনো এটা বন্ধ করা সম্ভব হয় নাই, তবে অতি সত্বর এটা আমরা বন্ধ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। পানি উন্নয়ন বোর্ড নদী খননের কাজ করছে, এগুলো আমরা কেটে দিয়েছি। আশা করছি পানি আসার পরিমাণ অনেক বেশি, তারপর আশা করছি আজকে বিকালের মধ্যে পানি টানা শুরু করবে এবং আমরা মোটামুটি একটু স্বাভাবিক জোনে বা একটু সিকিউর জোনে যেতে পারবো। দ্রুত বেড়িবাঁধ মেরামত করে জলাবদ্ধতার কবল থেকে জনগণকে রক্ষার দাবি স্থানীয়দের। আরভি ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন। বগুড়ার শিবগঞ্জে শুরু হচ্ছে শীতকালীন নানা সবজি চাষ। সকাল থেকে সবজির চারা পরিচর্যা আর রোপণে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। এর মধ্যেই শীতের আগাম সবজি ফুলকপি মূল বাজারে উঠতে শুরু করেছে। বগুড়া থেকে সাজু মিয়া পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন এইচএ মিতু। কেউ কেউ জমিতে চারা তুলছেন, আবার কারো কারো ব্যস্ততা জমি তৈরি কিংবা চারা রোপণে। শীতকালীন সবজি চাষে এমন কর্মযজ্ঞ চলছে বগুড়ার শিবগঞ্জে। কৃষকেরা বলছেন প্রতি বিঘা জমিতে ফুলকপির চাষে খরচ হয় 20,000 টাকা, ফল ভালো হলে প্রায় 1,00,000 টাকা বিক্রি হয়। এরই মধ্যে শীতের আগাম সবজিতে ভরে উঠেছে কৃষকের মাঠ। এই বীজতলা তৈরি করতে আমার 5-7 দিন সময় লাগছে। এখানে সব প্রকারের সার, জৈব সার দিয়ে আমি এই বীজতলাটা রেডি করে তারপরে আজকে বীজ ফলাচ্ছি। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতি হয়ে গেল বেশি, উৎপাদন কম, দামটা মূল্যটা বেশি পাওয়া যায়। ভাদরের শেষের থেকে শুরু হয়, আশ্বিন মাসে পুরো সিজন, তারপরে কাতি অঘ্রাণ মাসে এই কপি কাটা পড়ে। মেলা খরচা হয়, 20,000 টাকা পার পড়ে, গোবর, সার, তারপরে আপনার হলো কিষেন, ছেঁচা। এদিকে শীতকালীন সবজি চাষে কৃষকদের নানা পরামর্শ দেওয়ার কথা বলছে স্থানীয় কৃষি বিভাগ। 25 থেকে 26টা আইটেমের সবজি এখানে লক্ষ্যমাত্রা আছে। এখন আমাদের আগাম যে ফুলকপি এগুলো লাগানো হচ্ছে, এখানে প্রায় আগাম ফুলকপি 100 হেক্টরের মতো হয়। আমাদের চারা রোপণ হয়েছে, বীজতলায় কিছু আছে, এসব দিয়ে আশা করতেছে আমাদের 50 হেক্টরের মতো হয়েছে, আরও হয়তো 50 হেক্টর হবে। শিবগঞ্জে এবছর 2600 হেক্টর জমিতে শীতকালীন বিভিন্ন সবজি চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এইচএ মিতু, এশিয়ান টেলিভিশন। এশিয়ান দেশ সংবাদ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।